কেমন আছো সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে ইনশাল্লাহ আমরা রেসপিরেটরি সিস্টেমের যে আইটেমটা পড়াচ্ছিলাম, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট, এটা শেষ করব। তারপর তো আবার নতুন সিস্টেমে যেতে হবে, নার্ভাস সিস্টেম। আর লাস্ট একটা সিস্টেমই বাকি, যেটা নার্ভাস সিস্টেম এন্ড স্পেশাল সেন্সেস। ওই কার্ডটাই বাকি আছে তোমাদের। আর আজকে রেসপিরেটরি যে আইটেমটা নিচ্ছি ওটা ইনশাল্লাহ শেষ করে দিব। আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে অক্সিজেন ট্রান্সপোর্ট তো আমাদের পড়ানো শেষ, এখন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টটা আমি কিছুটা শুরু করেছিলাম। এগুলো আমি এই স্লাইড গুলো লাস্ট ক্লাসে বলা হয়েছিল। কার্বন ডাই অক্সাইড কি বা কিভাবে প্রডিউস হয় এটা আমরা সে অক্সিজেন ট্রান্সপোর্টের সময় দেখেছি যে গ্যাস গুলা যেভাবে পুরা সার্কুলেট হয় আমাদের বডিতে, কিভাবে অক্সিজেন আমাদের বডিতে এন্ট্রি হওয়ার পর তারপর বিভিন্ন মেটাবলিজম বা ফুড স্টাফের সাথে রিয়েক্ট করে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইডটা প্রডিউসড হয়। তারপর কার্বন ডাই অক্সাইডটা আলটিমেটলি আমাদের বডি থেকে এক্সপিরেশনের মাধ্যমে এক্সপেল হয়ে যায়। তো কার্বন ডাই অক্সাইডটা কিভাবে প্রডিউসড হয়? অ্যাজ এ প্রোডাক্ট অফ সেলুলার মেটাবলিজম। As it is a toxic substance, our body needs to expel it out. যেহেতু এটা একটা টক্সিক সাবস্টেন্স, আমাদের বডিকে এটাকে বের করতে হবে, এক্সপেল করতে হবে বডি থেকে। তো কার্বন ডাইঅক্সাইড is carried by blood from tissue cell to alveoli of the lung by various mechanism. যেমন আমরা অক্সিজেন ট্রান্সপোর্টে দেখেছি অক্সিজেনটা কিভাবে ডিফিউজ হয়। ওটা হচ্ছে ফার্স্টে শুরু হয়েছিল অ্যালভিউলাস থেকে, না, আলটিমেটলি টিস্যু সেলে কিভাবে পৌঁছে। আর কার্বন ডাইঅক্সাইডটা জাস্ট অপোজিট ডিরেকশন হবে, এটা টিস্যু সেল থেকে কিভাবে আলটিমেটলি অ্যালভিউলাসে এসে এক্সপেল হয়। হ্যাঁ, তো জাস্ট অপোজিট ডিরেকশনে হবে, ট্রান্সপোর্টেড হবে বা ক্যারিড হবে। তো কার্বন ডাইঅক্সাইড যে ডিফিউশন হয় এটা ফার্স্টে কোথা থেকে হয়? সেল টু, ফ্রম সেল টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ফার্স্টে সেল থেকে টিস্যু সেল, সেখানে এটা ইউজড আপ হয়ে অক্সিজেনটা ইউজড আপ হয়ে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউসড হয়। সেখান থেকে মানে টিস্যু সেল থেকে ফার্স্টে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে। তারপর কি হবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে যাবে। তারপর ব্লাড থেকে আলটিমেটলি অ্যালভিওলি অফ দ্য লাং এ পৌঁছবে। এখন প্রত্যেকটা ইয়েতে কিভাবে ইয়ে হবে আমরা জানি যে ডিফিউশনটা মেইনলি হয় হচ্ছে পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের কারণে, যেটা আমরা অক্সিজেনেও দেখেছি, অক্সিজেন ডিফিউশন বা অক্সিজেন ট্রান্সপোর্টে দেখেছি। এই যে ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম পেরিফেরাল টিস্যু টু দ্য অ্যালভিওলাই, পেরিফেরাল টিস্যু থেকে অ্যালভিওলাই কিভাবে ডিফিউশন হয়, এগুলো হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এগুলো তোমাদের যদি রিটেনে আসে যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট কিভাবে হয় ফ্রম টিস্যু সেল টু অ্যালভিওলাস, এই ইন্ট্রোডাক্টরি কথাগুলো দিলেও হবে, না দিলে এগুলো হচ্ছে কম্পালসারি না। হ্যাঁ, দিতে হবে, যে এগুলা জাস্ট বলা, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি কিছু কথা, যে হয় না অক্সিজেন ইউজড বাই দ্য সেল, কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হয়, and this increases the intercellular partial pressure of carbon dioxide. তখন পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়। আর ডিফিউশন অকার্স মেইনলি ডিউ টু পার্শিয়াল প্রেসার ডিফারেন্স, পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের কারণে মেইনলি ডিফিউশনটা হয়। আর ডিউ টু হাই টিস্যু সেল partial pressure of carbon dioxide diffuses from cell into the tissue capillary. টিস্যু সেলে পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডটা বেশি থাকার কারণে টিস্যু সেল থেকে টিস্যু ক্যাপিলারিতে আসে কার্বন ডাইঅক্সাইড, then carried by the blood to the lung. তারপর ব্লাডের মাধ্যমে এটা লাং এ পৌঁছে। তারপর in the lung it diffuses from pulmonary capillary into the alveoli. লাং এ এটা পালমোনারি ক্যাপিলারি থেকে ডিফিউজ হয়ে অ্যালভিওলাই আসে and is expired. তারপর এটা এক্সপায়ার্ড হয়। এগুলো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম একবার, যে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজেস ইন দ্য ডিরেকশন এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ডিফিউশন অফ অক্সিজেন। অক্সিজেন যেভাবে ডিফিউশন হয় জাস্ট অপোজিট ওয়ে। হ্যাঁ,
So carbon dioxide can diffuse about 20 times as rapidly as oxygen. Carbon dioxide diffusion 20 times more হয়, হ্যাঁ, rapidly হয়, 20 times rapidly হয় as oxygen. আর প্রেসার ডিফারেন্স যেটা লাগে, প্রেসার ডিফারেন্সেস রিকোয়ার্ড টু কজ কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন আর ফার লেস দেন দ্য প্রেসার ডিফারেন্সেস রিকোয়ার্ড টু কজ অক্সিজেন ডিফিউশন। অক্সিজেন ডিফিউশনের জন্য যে পার্শিয়াল প্রেসার ডিফারেন্সটা দরকার হয়, কার্বন ডাইঅক্সাইডের জন্য এত পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের দরকার হয় না। হ্যাঁ, এটা দেখবা তোমরা 1 বা এরকম 5 এরকম প্রেসার ডিফারেন্সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউশন হয়। অক্সিজেনটা আমরা দেখেছিলাম যে এটা প্রায় 64 ছিল ফার্স্টে অ্যালভিউলাস থেকে যে পালমোনারি ক্যাপিলারিতে আসে, তারপর হচ্ছে 55 ছিল, এরকম অনেক বেশি পার্শিয়াল প্রেসার ডিফারেন্সে ছিল, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা খুব কম পার্শিয়াল প্রেসার ডিফারেন্সে ডিফিউশন হয়। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা যদি সেলের কথা বলি, টিস্যু সেল, হ্যাঁ, এই যে দেখো, এই যে এরকম একটা ফিগার কিন্তু অক্সিজেন ডিফিউশনও ছিল। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডেরটা। এখানে দেখানো হচ্ছে যে টিস্যু সেলে কত ইন্টারসেলুলার পার্শিয়াল প্রেসার কত 46 মিলিমিটার অফ মার্কারি, আর ইন্টারস্টিশিয়ালে কত, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে 45 মিলিমিটার অফ মার্কারি। তো এই ওয়ান পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের কারণ জন্যই কিন্তু এখানে টিস্যু সেল থেকে ফার্স্টে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসে, মাত্র ওয়ান। হ্যাঁ, এই যে ইন্টারসেলুলার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 46, আর ইন্টারস্টিশিয়ালে কত 45 millimeter of mercury. Thus, there is only a 1 millimeter mercury pressure difference. 1 মিলিমিটার, হ্যাঁ, পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের কারণে এটা টিস্যু সেল থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসে। হ্যাঁ, দেন হচ্ছে এটা মানে 46, এখানে 45, এই 1 পার্শিয়াল প্রেসার ডিফারেন্সের কারণে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসে। দেন এখানে দেখানো হচ্ছে টিস্যু ক্যাপিলারি যে আর্টারিয়াল এন্ডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40, হ্যাঁ, আর্টারিয়াল এন্ডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 আর ভেনাস এন্ডে হচ্ছে 45। এই যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অফ দ্য আর্টারিয়াল ব্লাড এন্টারিং দ্য টিস্যু, হ্যাঁ, 40 আমরা দেখলাম আর্টারিয়াল এন্ডে টিস্যু ক্যাপিলারি আর্টারিয়াল এন্ডে হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, আর ভেনাস এন্ডে হচ্ছে 45 millimeter of mercury. The tissue capillary blood comes almost exactly to equilibrium with the interstitial partial pressure of carbon dioxide, যেটা হচ্ছে 45 millimeter of mercury. হ্যাঁ, অলমোস্ট এক্স্যাক্টলি ইকুইলিব্রিয়ামে চলে আসে ইন্টারস্টিশিয়াল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের সাথে 45। দেন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অফ দ্য ব্লাড এন্টারিং দ্য পালমোনারি ক্যাপিলারি, টিস্যু ক্যাপিলারি হয়ে তারপর হচ্ছে পালমোনারি ক্যাপিলারিতে যখন আসবে তখন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড পালমোনারি ক্যাপিলারির আর্টারি এন্ডে 45, হ্যাঁ, 45, আর অ্যালভিউলার এয়ারে হচ্ছে 40। পালমোনারি ক্যাপিলারি থেকে তো অ্যালভিউলাসে যাবে, হ্যাঁ, তো পালমোনারি ক্যাপিলারি আর্টারি এন্ডে হচ্ছে 45 আর অ্যালভিউলাসে হচ্ছে 40। তাহলে thus only a 5 millimeter of mercury pressure difference causes all the required carbon dioxide diffusion out of the pulmonary capillary into the alveolar. এই 5 pressure difference এর কারণে 5 millimeter of mercury pressure difference এর কারণে হচ্ছে তারপর কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারি ক্যাপিলারি থেকে কোথায় আসবে, অ্যালভিউলাসে আসবে। পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিউলাসে আসবে। অ্যালভিউলাস পালমোনারি ক্যাপিলারিতে বেশি 45, হ্যাঁ, অ্যালভিউলাসে 40। এই 5 মিলিমিটার মার্কারি প্রেসার ডিফারেন্সের কারণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারি ক্যাপিলারি থেকে তারপর অ্যালভিউলাসে আসবে। এই the partial pressure of carbon dioxide of the pulmonary capillary blood falls to almost exactly equal the alveolar partial pressure of carbon dioxide of 40 millimeter of mercury before it has passed more than about 1/3 of the distance through capillary. এটা হচ্ছে এই যে পালমোনারি ক্যাপিলারি যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এটা বলতেছে যে ক্যাপিলারি দিয়ে 1/3 অফ দ্য ডিস্টেন্স পাস করার পর দেখা যায় এই পার্শিয়াল প্রেসারটা ফল করে 40 হয়ে যায়। হ্যাঁ, এই যে
ফার্স্টে এই পালমোনারি ক্যাপিলারি আর্টারি এন্ডে কত ছিল 45 আর অ্যালভিউলাসে হচ্ছে 40। তো এই 5 প্রেসার ডিফারেন্সের কারণেই কিন্তু পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিউলাসে কার্বন ডাইঅক্সাইডটা গেল। হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যায় যে এই যে মোর দেন 1/3 অফ দ্য ডিস্টেন্স যাওয়ার পর পালমোনারি ক্যাপিলারি এই যে কার্ভটা যেটা দেখানো হচ্ছে মোর দেন 1/3 অফ দ্য ডিস্টেন্স যাওয়ার পর পালমোনারি ক্যাপিলারি ব্লাডে যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা এটা ফল করে 40 তে চলে আসে। হ্যাঁ, 40 মিলিলিটার মার্কারি হয়ে যায়, কমে। হ্যাঁ, পালমোনারি ক্যাপিলারি ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমতে কমতে 40 তে চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন হচ্ছে, কোথা থেকে, টিস্যু সেল থেকে অ্যালভিউলাসে। হ্যাঁ, টিস্যু সেল থেকে অ্যালভিউলাসে। এরকম তোমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে আসে কোশ্চেন যে কিভাবে ডেসক্রাইব ইন শর্ট দ্য ট্রান্সপোর্ট মেকানিজম কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাং। হ্যাঁ, টিস্যু টু লাং এ কিভাবে ট্রান্সপোর্ট মেকানিজমটা ডেসক্রাইব করতে বলে, বা হাউ, এটাও আসে অনেক সময় একসাথে আসে আবার আলাদা আসে, যে হাউ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড ফ্রম লাং টু টিস্যু এন্ড টিস্যু টু লাং। অক্সিজেন তো হবে হচ্ছে লাং টু টিস্যু, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে টিস্যু টু লাং। কিভাবে অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হচ্ছে, একসাথে অনেক সময় আসে কিন্তু এটা রেয়ার, আলাদাভাবেই বেশিরভাগ আসে। হ্যাঁ, কিভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, কিভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, হ্যাঁ, বা ডিফিউশন হচ্ছে। যদি এটা আসে সাথে আরেকটু অ্যাড করে দিতে হবে তোমাদের যে ব্লাডে কি কি ফর্মে ট্রান্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এটা খুব কমনলি আলাদাভাবেই কোশ্চেনটা আসে, যে এই যে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দা ব্লাড। হ্যাঁ, ব্লাডে কি কি ফর্মে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয়, এটা খুব কমনলি কোশ্চেনটা আসে। আচ্ছা, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড আন্ডার রেস্টিং কন্ডিশন about 4 ml of carbon dioxide are transported from tissue to the lung in each 100 ml of blood. Each 100 ml of blood এ 4 ml কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় from tissue to lung। আর অক্সিজেন ছিল কত 4.6 ml, 4.6 ml বা 5 ml, 4.6 ml কত in each 100 ml of blood এ। হ্যাঁ, এই যে 100 ml of blood এ অক্সিজেন ছিল হচ্ছে 4.6 ml, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 4 ml of carbon dioxide are transported from tissue to lung each 100 ml of blood under resting condition। এখন হচ্ছে কি কি ফর্মে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয়, এই কোশ্চেনটা আসে অনেক রিটেনে, খুব কমনলি আসে 1-2 মার্কসের, অনেক সময় অস্পিতে আসে, আর ভাইভাতে তো কার্ড আছেই, যে নেম দ্য ফর্ম ইন হুইচ কার্বন ডাইঅক্সাইড আর ট্রান্সপোর্টেড ইন ব্লাড। কি কি ফর্মে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ট্রান্সপোর্টেড হয়, নেম দ্য name the 3 forms of carbon dioxide carriers in the blood with percentage। কি কি ফর্মে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় ব্লাডে, এই ফর্মগুলার নাম লিখো উইথ দেয়ার পার্সেন্টেজ। হ্যাঁ, এটা হচ্ছে রিটেনে আসে, ভাইভাতে কার্ড আছে, অস্পিতেও আসে। হ্যাঁ, অস্পিতে তো কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, এর মধ্যে এটা আসে যে নেম দ্য ফর্ম ইন হুইচ কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড, তারপর উইথ দেয়ার পার্সেন্টেজ। হ্যাঁ, তো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ডিফারেন্ট। অক্সিজেনের আমরা জানি দুইটা, একটা ডিজলভ স্টেট আর একটা ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন। ডিজলভ স্টেটে 97%, ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন হচ্ছে, সরি, আচ্ছা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডেরটা। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট হচ্ছে 70%, আর ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন এন্ড প্লাজমা প্রোটিন হচ্ছে 23%, আর ইন দ্য ডিজলভ স্টেট অ্যাবাউট 7%। ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট এট ফার্স্ট এটা সবচেয়ে বেশি 70%, আর ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন এন্ড প্লাজমা প্রোটিন এটা হচ্ছে 23%, আর ডিজলভ স্টেটে হচ্ছে 7%।
এই তিনটা ফর্মের নাম উইথ দেয়ার পার্সেন্টেজ, এটা হচ্ছে একদম মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, অক্সিজেনের চেয়েও কার্বন ডাইঅক্সাইডটা বেশি আছে। হ্যাঁ, এই যে এখানে দেখানো হচ্ছে 70% হচ্ছে বাইকার্বনেট, আর 23% ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন এন্ড প্লাজমা প্রোটিন, আর 7% হচ্ছে ডিজলভ স্টেট। এখন হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট। হ্যাঁ, তো এটার হচ্ছে একটা টার্ম আছে ক্লোরাইড শিফট। হ্যাঁ, এটা তোমাদের রিটেনে আসে, ভাইভাতেও কার্ড আছে, এটা শর্ট নোট আসে মেনলি। ক্লোরাইড শিফট কিভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেড হয় ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট। হ্যাঁ, এই ফিগারটা তোমাদের গাইটন থেকে নেওয়া, তোমরা গাইটনে দেখতে পারবা এই ফিগারটা নিয়ে। ক্লোরাইড শিফট। হ্যাঁ, তো ক্লোরাইড শিফট দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে ক্লোরাইডেরই কিছু হচ্ছে, ক্লোরাইড শিফট হচ্ছে, কোথাও কোনো জায়গা থেকে কোনো জায়গায় শিফট হবে। হ্যাঁ, এখানে ক্লোরাইডটা শিফট হয় হচ্ছে কোথায়, ফ্রম প্লাজমা টু রেড ব্লাড সেল। হ্যাঁ, প্লাজমা থেকে রেড ব্লাড সেলে ক্লোরাইডটা শিফট হয়। আচ্ছা, ফার্স্ট হচ্ছে সেলের কথা বলি। সেলে হচ্ছে যখন কার্বন ডাইঅক্সাইডটা থাকে, এখন সেল থেকে তো আমরা জানি কোথায় যাবে, অ্যালভিউলাসে। তারপর এখন কার্বন ডাইঅক্সাইডটা যখন টিস্যু ক্যাপিলারি দিয়ে পাস করবে বা ডিফিউজ হবে, তখন সে ফার্স্টে কোথায় এন্টার করে, প্লাজমাতে। হ্যাঁ, প্লাজমাতে এন্টার করে, প্লাজমা থেকে তারপর রেড ব্লাড সেলে এন্টার করে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এন্টার করে, এখানে এসে কি করে, এটা আমাদের রেড ব্লাড সেল আরবিসি তে যে ওয়াটার থাকে, ওয়াটারের সাথে কম্বাইন্ড হয় বা রিয়েক্ট করে, কম্বাইন্ড হয়। তারপর কার্বনিক অ্যানহাইড্রেস একটা এনজাইম থাকে রেড ব্লাড সেলে, একটা প্রোটিন এনজাইম। এই এনজাইমের হেল্পে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এটা কি হয়, কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। হ্যাঁ, H2CO3 কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। এই যে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে টিস্যু ক্যাপিলারি থেকে যখন পাস করছিল, এটা ফার্স্টে প্লাজমাতে আসলো, দেন রেড ব্লাড সেলে এন্টার করে রেড ব্লাড সেলে যে ওয়াটার থাকে, ওয়াটারের সাথে কম্বাইন হলো। তারপর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, এটা হচ্ছে একটা প্রোটিন এনজাইম। এই প্রোটিন এনজাইমের ইনফ্লুয়েন্সে কি হয়, কার্বনিক অ্যাসিড ফর্ম হয়, H2CO3 কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। তারপর কার্বনিক অ্যাসিড ফর্ম হলো, তারপর দেখা যায় উইদিন ফ্র্যাকশন অফ এ সেকেন্ড এটা আবার ডিসোসিয়েট হয়ে যায়। এই কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে কি হয়, বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন হয়। হ্যাঁ, বাইকার্বনেট আর হাইড্রোজেন আয়ন হয়। তো বাইকার্বনেট এন্ড হাইড্রোজেন আয়ন হয়। এখন এই হাইড্রোজেন আয়নটা আবার ইমিডিয়েটলি দেখা যায় হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হয়। হিমোগ্লোবিনটা জানি আমরা একটা অ্যাসিড বেস বাফার হিসেবে কাজ করে। হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন দিয়ে এটা বাফার্ড হয়ে যায়। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন গুলা সবগুলা না, মোস্ট অফ দ্য হাইড্রোজেন আয়ন দেখা যায় কম্বাইন্ড হয় এই হিমোগ্লোবিনের সাথে। হ্যাঁ, হিমোগ্লোবিন দিয়ে বাফার্ড হয়ে যায়। আমরা জানি হিমোগ্লোবিন একটা পাওয়ারফুল অ্যাসিড বেস বাফার হিসেবে কাজ করে। তো মোস্ট অফ দ্য হাইড্রোজেন আয়ন এই হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হয়ে বাফার্ড হয়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে মেনি অফ দ্য বাইকার্বনেট দেখা যায়, মেনি অফ দ্য বাইকার্বনেট তারা কি করে, রেড ব্লাড সেল থেকে প্লাজমাতে চলে আসে ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড। বাইকার্বনেটটা হচ্ছে রেড ব্লাড সেল থেকে প্লাজমাতে চলে আসে, আর ক্লোরাইড হচ্ছে প্লাজমা থেকে রেড ব্লাড সেলে এন্টার করে। এখানে এক্সচেঞ্জ হয় কার, ক্লোরাইডের, মানে ক্লোরাইড আর বাইকার্বনেটের মধ্যে এক্সচেঞ্জ হয়। ক্লোরাইড হচ্ছে প্লাজমা থেকে রেড ব্লাড সেলে আসে, আর বাইকার্বনেট হচ্ছে রেড ব্লাড সেল থেকে প্লাজমাতে চলে আসে। যে একটা ইলেকট্রোলাইটের নিউট্রালিটি বা ব্যালেন্সটা হচ্ছে মেনটেন করার জন্য ইলেকট্রোলাইটের এই এক্সচেঞ্জটা হয়। হ্যাঁ, ক্লোরাইডটা শিফট হয় ইন এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট, ক্লোরাইডটা শিফট হয় ইন এক্সচেঞ্জ অফ বাইকার্বনেট। বাইকার্বনেটটা রেড ব্লাড সেলে বেশি থাকে, এই কারণে সে
প্লাজমাতে চলে আসে, আর ক্লোরাইডটা হচ্ছে প্লাজমা থেকে রেড ব্লাড সেলে চলে আসে। তো এটা হচ্ছে ক্লোরাইড শিফট। এই যে ক্লোরাইড শিফট ইজ দ্য এক্সচেঞ্জ অফ এ ক্লোরাইড আয়ন ফর এ বাইকার্বনেট আয়ন অ্যাক্রস আরবিসি মেমব্রেন। ক্লোরাইড শিফটটা হচ্ছে এক্সচেঞ্জ অফ এ ক্লোরাইড আয়ন ফর এ বাইকার্বনেট আয়ন অ্যাক্রস আরবিসি মেমব্রেন। ক্লোরাইডের এক্সচেঞ্জ হয় ফর এ বাইকার্বনেট আয়ন across RBC membrane, and bicarbonate content of the red blood cell is greater than plasma. Bicarbonate content red blood cell এ বেশি থাকে প্লাজমার চেয়ে, যার কারণে excess bicarbonate তারপর leaves the red cell in exchange for chloride. যেহেতু বাইকার্বনেট রেড ব্লাড সেলে বেশি থাকে, এই কারণে এটা লিভ করে রেড ব্লাড সেলকে, লিভ করে কোথায় আসে? প্লাজমাতে আসে, ইন এক্সচেঞ্জ ফর ক্লোরাইড। আর এই প্রসেসটাকে কে মিডিয়েট করে? একটা আছে, অ্যানায়ন এক্সচেঞ্জার 1, হ্যাঁ, ট্রান্সপোর্ট প্রোটিন আছে একটা অ্যানায়ন এক্সচেঞ্জার 1, এটাকে ব্যান্ড 3 প্রোটিনও বলা হয়। এটা হচ্ছে একটা মেজর মেমব্রেন প্রোটিন ইন দ্য রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের একটা মেজর মেমব্রেন প্রোটিন, হ্যাঁ, অ্যানায়ন এক্সচেঞ্জার 1 বা ব্যান্ড 3 বলা হয়। এই ট্রান্সপোর্টারটা দিয়ে হচ্ছে মেইনলি এক্সচেঞ্জারটা হয়, যে বাইকার্বনেট যে রেড ব্লাড সেল থেকে প্লাজমাতে আসে, আর ক্লোরাইডটা প্লাজমা থেকে রেড ব্লাড সেলে এন্টার করে। বিকজ অফ ক্লোরাইড শিফট দেখা যায় ক্লোরাইড কন্টেন্টটা রেড ব্লাড সেল ইন দা ভেনাস ব্লাড ইজ গ্রেটার দেন ইন আর্টেরিয়াল ব্লাড। এই ক্লোরাইড শিফটের কারণে ক্লোরাইড কন্টেন্টটা দেখা যায় রেড ব্লাড সেলের ভেনাস ব্লাডে গ্রেটার হয় দেন আর্টেরিয়াল ব্লাড। তো এটা হচ্ছে ক্লোরাইড শিফট হলো। ক্লোরাইড শিফট নিয়ে আমরা বললাম, এটা তোমাদের শর্ট নোট আসে। এছাড়াও আরো আছে যে ক্লোরাইড শিফটের ইফেক্টটা কি হয়। এই যে আমার ক্লোরাইড আর বাইকার্বনেট শিফট হলো, হ্যাঁ, তো সেলের ভিতর তো আসলে যে কোনো একটা আয়ন তাহলে থাকছে না। যেমন ইনক্রিজ হচ্ছে এখানে ওয়ান অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ইন দ্য সেল। অসমোসিস নিয়ে তোমরা অলরেডি পড়েছো তোমাদের জেনারেল ফিজিওলজিতে, অসমোসিসের মেকানিজম বা অসমোসিসটা প্রসেসটা পড়েছো, জানো অলরেডি যে অসমোসিস কি জিনিস। এখানে যেহেতু বলা হচ্ছে যে প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড যখন মানে সেলে থাকে, তখন প্রত্যেক একটা একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সেলে বেড়ে যায়, হ্যাঁ, ইনক্রিজ হয় একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ইন দ্য সেল, আইদার সে বাইকার্বনেট হোক বা ক্লোরাইড হোক, হ্যাঁ। এখানে যেহেতু বাইকার্বনেট রেড ব্লাড সেলে বেশি ছিল, সে বের হয়ে প্লাজমাতে চলে আসলো ইন এক্সচেঞ্জ ফর ক্লোরাইড। ক্লোরাইডটা হচ্ছে সেলের ভিতরে এন্টার করলো রেড ব্লাড সেলে। তো ক্লোরাইড বাইকার্বনেট দুইটাই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, দুইটাই টেক আপ করে কি? ওয়াটার, হ্যাঁ, দুইটাই অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, ক্লোরাইডই হোক বাইকার্বনেটই হোক। তো এখন তো এই এক্সচেঞ্জে হচ্ছে ক্লোরাইড সেলের রেড ব্লাড সেলের ভিতরে এন্টার করছে, তো সে কিন্তু সাথে ওয়াটারও নিয়ে ঢুকছে, হ্যাঁ। ওয়াটারকেও, যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এরা ওয়াটারকেও সাথে নিয়ে ঢুকে। তো যার কারণে কি হয়? রেড ব্লাড সেলটা হচ্ছে টেক আপ করে ওয়াটার অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ। তখন রেড ব্লাড সেলে হচ্ছে টেক আপ করে ওয়াটার অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ। রেড ব্লাড সেলটা ওয়াটার টেক আপ করে সাইজে ইনক্রিজ হয়ে যায়, যার কারণে হেমাটোক্রিট দেখা যায় ভেনাস ব্লাডে নর্মালি 3% গ্রেটার হয় দেন অফ দ্য আর্টেরিয়াল ব্লাড। যেহেতু রেড ব্লাড সেলের ভলিউমটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, তার কারণে ভেনাস ব্লাডে হেমাটোক্রিট মানে হচ্ছে, তোমরা দেখানো প্র্যাকটিক্যাল করনি, পিসিবি, হ্যাঁ, যেটাকে প্যাক সেল ভলিউম বলা হয়। প্যাক সেল ভলিউম, হ্যাঁ, প্যাক সেল ভলিউম। ওই hematocrit of venous blood is normally 3% greater হয় than that of the arterial blood. এই যে প্যাক্সেল ভলিউমটা ভেনাস ব্লাডের এই কারণে 3% গ্রেটার হয় দেন দ্য আর্টেরিয়াল ব্লাড। এই যে আরবিসির যে ইয়েটা বেড়ে যাচ্ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে, ওয়াটার টেক আপ করে সাইজটা বেড়ে যাচ্ছে, এই কারণে ভেনাস ব্লাডের পিসিবি যেটা প্যাক্সেল ভলিউমটাও 3% গ্রেটার হয় দেন দ্যাট অফ আর্টেরিয়াল ব্লাড। এইগুলো হচ্ছে ক্লোরাইড শিফটের কিছু ইফেক্ট। এগুলো হচ্ছে
রিটেনে আসলে যদি দিতে পারো তো ভালো, না দিতে পারলেও কোনো প্রবলেম নাই। ফিগারটা দিতে হবে, হ্যাঁ, ক্লোয়েড শিটটা আসলে এই ফিগারটা এঁকে দিতে হবে, সাথে কিছু এই স্লাইডে যা আছে এগুলা লিখে দিতে হবে, ক্লোয়েড শিটটা কি জিনিস, কেন এক্সচেঞ্জ হয়, এগুলা। হ্যাঁ, এই যে এখানে যা বলছিলাম যে এই যে সেল থেকে কার্বন ডাই অক্সাইডটা প্লাজমাতে আসে, তারপর রেড ব্লাড সেলে এন্টার করে রেড ব্লাড সেলের যে ওয়াটার আছে এটার সাথে কম্বাইন্ড হয়, হ্যাঁ, কম্বাইন্ড হয়ে কার্বনিক অ্যানহাইড্রেসের ইনফ্লুয়েন্সে কার্বনিক অ্যাসিড ফর্ম হয়। তারপর কার্বনিক অ্যাসিডটা আবার অ্যানাদার ফ্র্যাকশন অফ এ সেকেন্ড দেখা যায় এটা ডিসোসিয়েট হয়ে যায়, বাইকার্বনেট আয়ন আর হাইড্রোজেন আয়ন হয়। তো মোস্ট অফ দ্য হাইড্রোজেন আয়ন আবার হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হয়ে বাফার্ড হয়ে যায়। আর বেশিরভাগ দেখা যায় বাইকার্বনেট হচ্ছে কোথায় ম্যাম কথা তো শুনতেই পাচ্ছি না। এটা ডিসকানেক্ট না হলে পরের ক্লাস জয়েন দিলে কিভাবে? ম্যাম জয়েন দিতে পারবে না, সাহানা ম্যাম জয়েন দিতে পারবে না, এটা হচ্ছে ম্যাম যদি না বের হয়। না ম্যাম তো অফলাইনে চলে গেছে। ম্যাম সবাই লিভ নিয়ে নে। ম্যাম লিভ এটা নিব? করা যায়, আমরা আমরা লিভ নিয়ে সবাই, না হয়তো হচ্ছে পরের ক্লাসে ম্যামও বের হবে না, আমরা ঢুকতে পারবো না। আমরা লিভ নিয়ে